আইএমএফ এর শর্তে দেশের অর্থনীতি চলবে না, দেশের অর্থনীতি চলবে আমাদের নিয়মে। বর্তমান সরকারের অর্থমন্ত্রী গত কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য দিতে দেখেছি। তিনি বলেছেন প্রয়োজনে নতুন করে অর্থের অনুসন্ধান করা হবে। এই সময়ে এসে এই দাতা সংস্থার শর্তের বিপক্ষে কথা বলা নিশ্চয়ই সাহসী কর্মকাণ্ড। এই বিষয়ে বিশ্লেষণ করব বর্তমান সরকারের বিশেষ করে অর্থনীতির দিক থেকে বৈদেশিক নীতি চর্চা কীরকম হচ্ছে। আমাদের সাথে আজ রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রিয়াজ সেজান। স্যার, এই যে একটা প্রসঙ্গ দিয়ে শুরু করলাম, এটা খুব সম্প্রতি একটা অনুষ্ঠানে বলেছিলেন অর্থমন্ত্রী। আমরা জানি যে 2023 সালে যখন দেশের রিজার্ভের একটা সংকট তৈরি হয়েছিল, তখন আসলে মূলত এই আইএমএফের ঋণটা নেওয়ার প্রয়োজন হয়েছিল এবং তখনকার সরকার অনেক শর্ত মেনেই প্রয়োজনে এই ঋণটা নিয়েছিল। এরপরে এই শর্তের কিছু বেড়াজাল আমাদের মধ্যে তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছি ঋণ ছাড় নিয়ে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। এই জন্যও আবার আমাদের ঋণ ছাড়ের কথা রয়েছে। তারপরে এই অর্থমন্ত্রী এই ধরনের কথা বলছে, কি বলবেন? বিশ্বব্যাংক তো মানে হচ্ছে তাদের ইটস এ ডেভেলপমেন্ট ব্যাংক, মানে আমাদের উন্নয়নে তারা সাহায্য করবে। তাদের কাছ থেকে যে ঋণ আমরা পাই, এখন পর্যন্ত তো আমরা কনসেশনাল ঋণ পাচ্ছি বিশ্বব্যাংক থেকে, মানে ইন্টারেস্ট ফ্রি, যেটা সার্ভিস চার্জ আছে। আইএমএফ থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের যখন ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যা হয়, আইএমএফের দায়িত্ব বিশ্বব্যাংকের মতো উন্নয়ন ব্যাংক না আইএমএফ হচ্ছে যখন ব্যালেন্স অফ পেমেন্ট সংকট হয়, এবং ব্যালেন্স অফ পেমেন্ট সংকট উন্নত দেশেরও হয়, এবং আমাদের যখন সংকট হয় সেটা আমাদের অর্থনীতিতে ক্ষতিটা বেশি হয়। সেই জন্যে এটাকে সামাল দেওয়া দরকার আছে। সো আমাদের এই অবস্থাটা হয়েছিল 2022-23 সালে, যখন ওই যে সাপ্লাই চেইন ডিসরাপশন হলো, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন আরম্ভ হলো। তো আইএমএফ আসলো, আমাদেরকে কিছু একটা ঋণ প্রোগ্রামের দিল, কমিটমেন্ট দিল, এবং সরকারও এটা অ্যাকসেপ্ট করলো। আপনারা যে মানে কন্ডিশনালিটির কথা বলেন, এটা কিন্তু পুরনো এক্সপ্রেশন। এখন কিন্তু বিশ্বব্যাংক হোক, আইএমএফ হোক, তারা কন্ডিশনালিটি বলে নেন। তারা বলছে যে দেখেন, আপনাদের যে অ্যামাউন্ট ধরেন $4.5 বিলিয়ন একটা প্রোগ্রাম লোন এটা হবে। সো ওরা বলে যে আমরা 1, 2, 3, 4, 5 একটা বিষয় আছে, এগুলো আপনারা এই পলিসিগুলো যদি আপনারা করেন, এবং ওই পলিসিগুলো ঠিক হয় কীভাবে, আপনার যে ব্যালেন্স অফ পেমেন্ট সংকট হচ্ছে এটাকে করার জন্য, মিট করার জন্যে আপনাদের এই সব করতে হবে, এগুলি করা প্রয়োজন, করতে হবে সেটা ঠিক না। সো এটা, এবং সরকার যদি মনে করে হ্যাঁ আমাদের বর্তমান ব্যালেন্স অফ পেমেন্টস অবস্থা, বোথ ট্রেড ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, আমাদের লক্ষ্য হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের উপরে। ট্রেড ডেফিসিট তো হয়ে থাকে, কিন্তু যেহেতু রেমিটেন্স আসে, রেমিটেন্স আমাদের অনেক ইম্পোর্ট কস্ট কভার করে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাই আমাদের লক্ষণীয়। সেখানে আমাদের সাধারণত, যেখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমাদের প্রায় জাতীয় উৎপাদের 1% কম সবসময় ছিল। সো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সাস্টেইনেবল, টেকসই ছিল। কিন্তু ওই 2023 সালে হঠাৎ দেখলো যে 4% হয়ে গেছে জিডিপি। দ্যাট ওয়াজ আনসাস্টেইনেবল। তখন আইএমএফ এই সাপোর্টটা দিল। সো আইএমএফের প্রোগ্রামটা হচ্ছে যে একটা প্যাকেজ প্রোগ্রাম, এটা যে সংকটটা যাচ্ছে এটাকে উত্তরণ করার জন্য এবং লং টার্ম কিছু প্রোগ্রেস করার জন্য। তারপরে তো পরে আবার ব্যাংকিং সমস্যাটা আসলো, এই যে পলিটিক্যাল ডিসরাপশনের পরে, তো সেটাও আইএমএফের প্রোগ্রামের ভিতরে এসেছে। সো আমি বলবো না যে এগুলো শর্ত, এগুলো সরকার মনে করে যে এগুলো আমাদের, কারণ আমাদের একটা ব্যালেন্স অফ পেমেন্ট সংকট হয়েছে। ব্যালেন্স পেমেন্ট সংকট মানে আমাদের রিজার্ভ ফল কোথায় $40-45 বিলিয়ন ছিল, সেখান থেকে নেমে এসে যদি $17-18 বিলিয়ন এক বছরে নেমে আসে, তাহলে তো এটা সংকট। সুতরাং এইগুলো উত্তরণ করার জন্যে একটা প্রোগ্রাম সরকার অ্যাকসেপ্ট করেছে। বিদ্যুতের ক্ষেত্রে যে ভর্তুকিটা আমরা দিচ্ছি, বিশেষ করে এখন তো ইরানের যুদ্ধটা চলছে, একইভাবে তখন যদি আমরা এই ভর্তুকিগুলো কমিয়ে আনি, সারের ক্ষেত্রে কমিয়ে আনি, তাহলে আমাদের হয়তো অর্থনীতির জন্য ভালো, কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা একদম প্রান্তিক,
তাদেরকে তো আসলে কোনো না কোনো সাপোর্ট দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। IMF এর শর্তগুলো অনেক ক্ষেত্রে বাজারের মূল্যের দিকে সবকিছু নিয়ে যাওয়ার কথা বলছে। যেমন আমরা কিছুদিন আগে দেখি যে ডলারের দাম আমরা কিছুদিন ধরে রেখেছি, কারণ আমাদের মার্কেট স্টেবল ছিল না। এই যে কিছু কিছু জায়গায় ওরা যেটা বলছে, আমাদের মার্কেট অনুযায়ী তো আমাদের ডিসিশনটা নেওয়া উচিত স্যার। পশ্চিম এশিয়ার যুদ্ধ, এটার ফলে যে এনার্জি সেক্টরে যে সমস্যাটা আরম্ভ হচ্ছে এবং জিনিসপত্রের দাম এনার্জির দাম বেড়ে যাচ্ছে, মানে কি এখানে ফুড, ফিউয়েল, ফার্টিলাইজার 3টা আইটেম আছে যেটার দাম বেড়ে যাচ্ছে এবং সরকারের সাবসিডি বিলটা ডেফিনেটলি বেড়ে যাবে। এখানে এটা যদি IMF-এর প্যাকেজে না থেকে থাকে, এর কোনো উপায় নেই। বাংলাদেশ সরকার কেন, অন্যান্য সরকারও এই সাবসিডি ওদেরকে দিতেই হচ্ছে। সো আমাদের একদম সাবসিডি বন্ধ করে দিতে পারবে এরকম হবে না। কিছু সাবসিডি এখন বেড়ে যেতে পারে, এটা হচ্ছে পার্ট অফ দ্য নিউ প্রোগ্রাম। সো নতুন সরকার কিন্তু নিতে পারে যে আগের প্রোগ্রামটা এখন মানে কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। উই হ্যাভ আ শক, দ্যার ইজ আ নিউ শক। আগের শকগুলো ছিল, ওগুলোর জন্য একটা প্রোগ্রাম ছিল। এটা আমরা এখন নিউ শকের মধ্যে আছি। তারপরে দিস ইজ আ নিউ গভর্নমেন্ট, উই হ্যাভ এ নিউ এজেন্ডা, ডেভেলপমেন্ট এজেন্ডা, যেটাকে সাপোর্ট করার জন্যে যে প্রোগ্রামটা লাগবে, ওই প্রোগ্রামটা গত প্রোগ্রামের সাথে ভিন্ন। দ্যাট ইজ, আই থিঙ্ক, এ রিজনেবল পয়েন্ট দ্যাট এই গভর্নমেন্ট বলতে পারে যে ভাই আমাদের একটু তাহলে প্রোগ্রামটা চেঞ্জ করতে। সুতরাং ওই যে আগে যে $4.7 বিলিয়ন ছিল, ওইটাকে একটু বাড়াবার, ওইগুলি না বাড়িয়ে একটা নতুন প্রোগ্রাম করার চিন্তা করতে পারে এবং IMF নেগোশিয়েট করে IMF মানে অ্যাকসেপ্টও করতে পারে যে চেঞ্জটা। তার একটা কারণ হচ্ছে IMF হ্যাজ টু সাপোর্ট বাংলাদেশ ইকোনমি, কারণ বাংলাদেশ ইজ স্টিল এ moderately indebted country. বাংলাদেশের ডেট সার্ভিসিং ক্যাপাসিটি ইজ সিগনিফিকেন্ট, ভালো। আমাদের ডেট সার্ভিসিং এখনও, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং হচ্ছে এখন তো $50 বিলিয়ন এক্সপোর্ট আর $30 বিলিয়ন রেমিটেন্স, তো $80 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং আছে। এটার what percent is debt servicing, principal payment এবং ইন্টারেস্ট পেমেন্ট, এটা এখনও 6-7%-এর মধ্যে আছে, which is very low. But it doesn't mean যে আমরা একদম বেপরোয়াভাবে আমরা বরোয়িং করব। এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বরোয়িংটা এখনও কিন্তু লো কস্ট বরোয়িং। মার্কেট, আন্তর্জাতিক বাজারের তুলনায় আমরা এখনও সস্তা ঋণ পেয়ে যাচ্ছি। দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেকবার স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের মুখোমুখিতে। আমরা আলোচনা করছিলাম বর্তমান সরকারের অর্থনীতির দিক থেকে বৈদেশিক নীতি নিয়ে, এবং আমাদের সাথে আজ আলোচনার জন্য রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জায়েদ ইসাকদার। স্যার, আরেকবার স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা বিরতির আগে যে প্রসঙ্গটি আপনার কাছে আনতে চেয়েছি সেটি হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করব না, বরং এটি পুনর্বিবেচনা করব কোন কোন জায়গায় আমাদের কাজ করার আছে। কিন্তু এটা নিয়ে বিভিন্ন সমালোচনা আছে, আপনি নিশ্চয়ই জানেন। এখানে অনেক জায়গা থেকে আমরা যুক্তরাষ্ট্রের যদি কোনো বাণিজ্যিক নীতি বা বাধা থাকে, আমরা তাদের সাথে একমত হতে হবে। অনেক জায়গা থেকে আমরা যদি চায়না কিংবা রাশিয়ার সাথে লেনদেন করি, তখনও তাদের সাথে যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। এই বিষয়গুলোর চুক্তিতে আছে। ভেরি সেন্সিটিভ চুক্তি কিন্তু এটা। এখানে দুটো বিষয় জড়িত। একটা হচ্ছে জিওপলিটিক্যাল বিষয়, এবং সেখানে আমেরিকান ইকোনমির যে আধিপত্য বা স্ট্রেংথ, ওটা বা লেভারেজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দুই হচ্ছে যে বাংলাদেশের সাথে যে আমেরিকার যে বাণিজ্য সম্পর্কটা এবং মানে দি ভলিউম অফ ট্রেড, যেটা আমাদের মানে সিঙ্গল কান্ট্রি হিসেবে আমেরিকা ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্টিং ডেস্টিনেশন রেডিমেড গার্মেন্টের জন্যে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টের জন্যে। সো এই অবস্থাতে আমরা যখন এই চুক্তিটা নেগোশিয়েট করা হলো, এখানে আমেরিকার কিছু লেভারেজ ছিল। লেভারেজটা হচ্ছে আমাদের জন্য দিস ইজ অ্যান অ্যাট্রাকটিভ মার্কেট, যেখানে আমরা আমাদের অ্যাকচুয়ালি শেয়ার আরও বাড়ছে, রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টের শেয়ার বাড়ছে। সো আমাদের একটা সবচেয়ে বড় এক্সপোর্ট যেটা, সেটা ওই দেশেই
সবচেয়ে বেশি যাচ্ছে। সো আমাদের একটা ইচ্ছা ছিল যে ভাই ওনাদের সঙ্গে একটা এই যে চুক্তি করি। তো সেই চুক্তিতে যদিও চুক্তির একটা প্রেশার ছিল যে না করলে আমার 37% রেসিপ্রোকাল ডিউটি দিয়ে বসছিল। তো এই নেগোসিয়েশনের ফলে ওই 37%টাকে নামিয়ে 20%-এ করা হলো। তারপরে এইটা যে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে মানে সই মারি গেছে, সর্ট অফ ইটস নট অ্যাক্টিভ, মানে যেটাকে বলে এন্ট্রি ইনটু ফোর্স, এটা এন্ট্রি ইনটু ফোর্স এখনো হয় নাই। সো কিন্তু ওই যে একদিকে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে এটা রেসিপ্রোকাল ট্যারিফস আর ইনলিগাল, এটা ইটস নট ভ্যালিড। তারপরে যখন এই সরকার, আমেরিকান সরকার যখন বলে আচ্ছা ঠিক আছে আমরা 10% অ্যাক্রস দ্য বোর্ড 10% ট্যারিফ দিয়ে দিচ্ছি, পরে বললেন যে না 15% দিয়ে দিচ্ছি। সো এইগুলির এখনও কিন্তু এটা আছে। হ্যাঁ, এটা বিশেষ করে আমেরিকাতেও এটা লিগ্যাল ভ্যালিডিটি এখনও আমরা বুঝতে পারছি না যে সুপ্রিম কোর্টের যে আদেশগুলো আছে এটা ভ্যালিড হলে তাহলে তো 19%, এবং ওই যে আগের যে ট্যারিফ ছিল MFN ট্যারিফ যেটা, ওগুলো বজায় থাকবে, ওগুলোর উপরে এগুলো 19% যেটা এখন আছে সেটা বসবে। এটা এখন বসছে কিনা সেটা একটা ইস্যু আছে আলাদা। অন্য ইস্যু হচ্ছে যে এই চুক্তির মধ্যে কি আছে, বিশেষ করে বাণিজ্য লেনদেনের কি আছে এই চুক্তিতে। সেই জন্য আমি এটাকে বলেছি অ্যাসিমেট্রিক্যাল রেসিপ্রসিটি, মানে এটা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট কিন্তু অ্যাসিমেট্রিক্যাল ইন দ্য সেন্স যে এটা আমেরিকা আপনাকে বলতেছে যে দেখো এতদিন ধরে তোমাদের সাথে ট্রেড করছি, তোমরা আমাদের দেশে, আমরা তোমাদের কাছ থেকে $8 বিলিয়ন ইম্পোর্ট করছি, তোমরা মাত্র $2.5 বিলিয়ন ইম্পোর্ট করো আমাদের কাছ থেকে, একটা পারসিস্টেন্ট ট্রেড সারপ্লাস আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে তোমাদের যে ট্রেড রেজিম আছে, বাণিজ্য রেজিম আছে, এটা বেশি রেস্ট্রিকটিভ। আমাদের অনেক কিছু এক্সপোর্ট করার আছে, কিন্তু তোমাদের এখানে এত উচ্চ শুল্ক এবং তারপরে বাণিজ্য নন ট্যারিফ ব্যারিয়ারও অনেক আছে। তো ওরা বললো যে না এগুলি চলবে না, তো এই চুক্তি করো। এই চুক্তির সাথে মানে প্রায় 5,000টা পণ্যের মধ্যে তারা বলছে যে চুক্তিটা সই হয়ে গেলে এবং এটা যদি যখন অ্যাক্টিভ হবে এন্ট্রি ইনটু ফোর্সের সাথে সাথেই 5,000 পণ্যের উপরে শূন্য ডিউটি হবে। আর বাকি 10 বছরে, 5 থেকে 10 বছরে স্ট্যাগার্ডভাবে আরও বাকি মানে 2,000-2,500 পণ্য ওখানেও শূন্য ডিউটি হবে। সো আমেরিকার কথা হচ্ছে যে তোমাদের ভাই আমাদের সাথে এতদিন তুমি করেছো, বাণিজ্য করেছো, আমরা অনেক উন্মুক্ত আমাদের নীতি আছে, তোমাদের নীতিটাও এরকম উন্মুক্ত করতে হবে। কিন্তু এটা অ্যাসিমেট্রিক কোথায় আছে? অ্যাসিমেট্রিকটা হচ্ছে আমাদেরকে বলছে যে তোমরা ওপেন করে দাও, কিন্তু আমরা ওপেন করছি না, আমরা 19% ডিউটি রাখছি। সেইটা হচ্ছে অ্যাসিমেট্রিক পার্টটা। কিন্তু আমি আরেক দিক থেকে সেটা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের যে মানে শুল্ক কর আছে, এটা উচ্চ শুল্ক কর এবং কমপ্লেক্স। এবং আমেরিকার সাথে নেগোসিয়েশন করতে দেখা গেল তারা বলছে তোমাদের এই যে রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, হাবি জাবি কতগুলো আছে, এগুলি এগুলো ফেলে ওদের ধর্তব্যের বাইরে এটা। তো আমরা শুধু কাস্টম ডিউটি নিয়ে কথা বলছি। এটার একটা ভালো দিকও আছে, আমি যেটা দেখি সেটা এজ এ ট্রেড ইকোনমি। বাংলাদেশ এই শুল্ক নামাচ্ছে না কোনো কারণে, একেবারে এখন বিদিকিচ্ছি ব্যাপার বাংলাদেশের শুল্ক নীতি এবং বাণিজ্য নীতি, এবং এটা আমাদের এক্সপোর্ট ক্ষতি করছে, এটা আমাদের ইম্পোর্টও ভেরি রেস্ট্রিক্টেড হয়েছে, এবং রেস্ট্রিক্টেড ইম্পোর্ট রেজিমে বৈদেশিক বিনিয়োগও আসে না। তারপরে রেস্ট্রিক্টিভ ইম্পোর্ট রেজিমে আমাদের এক্সপোর্ট পারফরমেন্সও খুব, গত 10 বছর এক্সপোর্ট পারফরমেন্স ইজ পুয়ার কম্পেয়ার টু এর প্রিভিয়াস 15 ইয়ার্স। সো এখানে এই চুক্তি যদি অ্যাকচুয়ালি বলবৎ হয়, এবং যে সরকার বলছে যে না চুক্তিটা নেগোসিয়েশনের ব্যাপার আছে, সো ওনারা নেগোশিয়েট করতে চাচ্ছেন, নেগোশিয়েট করে এটাকে আরও কিছু পরিবর্তন হতে পারে, কিছু খুব বেশি পরিবর্তন করতে পারবেন তা না, কারণ এখানে শুধু শুল্ক না, শুল্ক ছাড়াও এখানে এনভায়রনমেন্ট ইস্যু আছে, লেবার ইস্যুস আছে। লেবার ইস্যুতে কিন্তু এখন যতটুকু আমি জানি যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সরকার এবং যে স্টেক হোল্ডার্স যারা আছে ওনারাও, আর এটা ILO কনভেনশনের সাথে মিলে। সুতরাং এটা আমেরিকার জন্য শুধু না, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এই চুক্তিটা মানে লেবার ইস্যুটা
দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের মুখোমুখিতে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ সরকারের অর্থনীতি প্রসঙ্গে বৈদেশিক নীতিগুলো কি এমন হওয়া উচিত, এটি বিশ্লেষণ করছিলাম। আজ আমাদের সাথে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার স্যার। আবারও স্বাগত জানাচ্ছি স্যার। আমরা জানি যে আমরা সম্প্রতি এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকার এক ধরনের দিন দরবার করছে জাতিসংঘের সাথে। সেখানে আমাদের এই এলডিসি গ্রাজুয়েশনটা পেছাতে হলে বিভিন্ন দেশের সম্মতি লাগবে। এই ক্ষেত্রে সরকার বলছে আমরা যারা ডব্লিউটিওর মেম্বার আছে তাদেরকে রিকোয়েস্ট করব এই ব্যাপারে করতে। সেই আলোচনাটা কীভাবে আপনি দেখেন? পট পরিবর্তন হয়ে গেছে। ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড। বিশেষ করে এই যে ওয়েস্ট এশিয়া যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, বাংলাদেশ ইকোনমি হ্যাজ গন থ্রু 5 or 6 মেজর শকস, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল তো আপনি ওই যে কোভিড দিয়ে আরম্ভ হলো, কোভিডের পরে সাপ্লাই চেইন শক, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে হলো এই যে রেসিপ্রোকাল ট্রেডের শক, তারপরে হচ্ছে এই যে এখন এই যুদ্ধটা। আর ইন্টারনালি আমাদের তো এক্সচেঞ্জ রেট শক হলো একটা, যে যখন 2022 সালে হঠাৎ এক্সচেঞ্জ রেট ডেপ্রিশিয়েট করে 30% ডেপ্রিশিয়েট করে গেল। তারপরে হচ্ছে এই যে অভ্যুত্থান যেটা হলো অগস্ট 2025-এ, তারপরে এখন এই যুদ্ধ, এতগুলো শক এই ইকোনমি তো নিতে পারছে না। এটা এখন দিস জাস্টিফাইজ অ্যাট দি ইউএন লেভেল যে মানে শুধু বাংলাদেশ না, আরও দেশের অসুবিধা আছে, এবং এই অবস্থায় বাংলাদেশ গ্র্যাজুয়েট করে কি করে ফ্রম দি এলডিসি স্টেটাস। আই থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড এখন ফর পোস্টপোনিং। এখন পোস্টপোনটা কত বছর করবে, 2 বছর করবে না 3 বছর করবে না, 3 বছরের বেশি তো আমার মানে হওয়া উচিত না। এবং আমাদের কিন্তু প্রেপারেশনের সময়, এটা কথা বললে হবে না, সিরিয়াস প্রেপারেশন দরকার। এবং ওয়ান প্রেপারেশন, যে এটা তো বাণিজ্যর ব্যাপার, এই যে গ্র্যাজুয়েশনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে আমাদের আন্তর্জাতিক ট্রেড, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য। এইখানে যে মৌলিক কতগুলি সংস্কার দরকার আছে আমাদের, বিশেষ করে আমাদের যে শুল্ক নীতিটা, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য নীতির তো 75% হচ্ছে শুল্ক নীতি। এই শুল্ককে আমরা ধরে রেখেছি, আমরা এটাকে ছাড়তে যাচ্ছি না। এটা না ছাড়লে আমরা বাণিজ্য করতে পারবো না, আমরা আরও পিছিয়ে যাব। সো এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে এবং এর আগে রাইট না, এই বছর নেক্সট 1, 2, 3 বছরে আমাদেরকে শুল্ক নীতি, বাণিজ্য নীতিকে সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। অ্যান্ড অনলি দেন উই ক্যান সার্ভাইভ এন এলডিসি গ্র্যাজুয়েশন। জি, আমরা শুনেছি যে জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চায়নায় যাবেন, এবার চায়নার আমন্ত্রণে যাচ্ছেন, এবং সেখানে চায়নার সরকারের এক ধরনের চাওয়া আছে বাংলাদেশের কাছে, কিন্তু আমাদের বেশ কিছু চাওয়া আছে। আমরা মূলত চায়না থেকে বিনিয়োগ চাই। আমরা চাই যে চায়নার শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে চালু হোক, আমরা অর্থনীতি অঞ্চল যেটা তাদের জন্য করেছি সেটি চালু হোক, এবং একই সাথে আমরা বলছি তাদের সাথে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, মংলা বন্দরকে আরও আধুনিকরণের কথা বলছি, এবং সরাসরি ফ্লাইট চালু করার কথা বলছি চায়নার সাথে। তো অনেকগুলো চাওয়া আমাদের আছে চায়নার সাথে। চায়না এই এশিয়া মহাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশ, কি বলবেন? চায়না এখন পৃথিবীতে ইটস এ মানে নোন, মানে অ্যাকনলেজড প্লেয়ার, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার, গ্লোবাল প্লেয়ার চায়না এখন, বিশেষ করে ইকোনমিক স্পেয়ারে। সো আমাদের অনেক কিছু চাওয়া আছে চায়নার, যেহেতু চায়নার সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক আছে। মানে আমরা উই আর নট মানে কোনো জিওপলিটিক্যাল ইয়ের মধ্যে, উই আর নট এ জিওপলিটিক্যাল প্লেয়ার। তো চায়নার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটা আরও মজবুত করা দরকার আছে। এবং পার্টিকুলারলি আমার মনে হয় এখন চায়না তো, যেহেতু চায়না হ্যাজ প্লেন্টি অফ ট্রেড সারপ্লাস আছে, এবং ওদের মানে সারপ্লাস ক্যাপিটাল আছে, যেটা ওরা আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করছে। কিন্তু বিনিয়োগটা ওরা যেমন এই যে বিআরআই, যে বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে, এইটা তারা কিন্তু উন্নয়নে এইগুলো বিনিয়োগ করছে এশিয়ার বিভিন্ন দেশে, বাংলাদেশেও করতে পারে। সুতরাং চায়নাকে অ্যাপ্রোচ করা যেতে পারে ফর মোর ইনভেস্টমেন্ট,
এখন ইনভেস্টমেন্টগুলো যেহেতু প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট নাও হতে পারে, কিন্তু সরকারিভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কতগুলো ইনভেস্টমেন্ট হতে পারে। এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইনভেস্টে চায়না ইজ এ লিডিং প্লেয়ার ইন দ্য লেটেস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। চায়না ইজ এ লিডার ইন দ্যাট রেসপেক্ট। বাংলাদেশ কিন্তু এই সময় চায়নাকে বলতে পারে যে ভাই তোমরা আমাদেরকে এআইতে কিছু এখানে ইনভেস্টমেন্ট করো, মানে টেকনিক্যাল নো হাও আমাদের সাথে একটু শেয়ার করো, আমাদের এখানে একটু কিছু বিনিয়োগ, এখানে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করো। আমরা কিন্তু এই যে কম্পিউটার আইটি রেভলিউশনটা আমরা পেরিয়ে গেছি, আমরা অনেক পেছনে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চেঞ্জ করে দিচ্ছে। আগের কম্পিউটার রেভলিউশন, আইটি রেভলিউশন যেটা ছিল, এখন ওটার জায়গায় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। এখানে চায়না ইজ আ লিডার। সো চায়নাকে এটা রিকোয়েস্ট করা যেতে পারে যে ভাই আমাদেরকে এখানে কিছু একটু ইনভেস্টমেন্ট করো, কিছু ট্রেনিং দাও, কিছু এইখানে এটা নতুন, কিন্তু দিস ইজ এ নিউ ইনিশিয়েটিভ যেটা আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট নিতে পারে, এবং চায়না মাইট বি এবল টু সাপোর্ট বাংলাদেশ এখানে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে শুনেছি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. যে সার্কের সাথে সম্পর্কটা উন্নয়নের ব্যাপারে তারা কাজ করবে, এবং তারা ওই যে দক্ষিণ পূর্ব এশিয়া যেই সাইটটা রয়েছে আমাদের ওই মিয়ানমারের পরবর্তী ওই ওদের সাথে এক ধরনের চাচ্ছিলেন যে ওদের সাথে একটা চুক্তি বা একটা ওদের আন্ডারে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তো এই যে বাংলাদেশের বর্তমান সরকার বিশেষ করে এই আঞ্চলিক বাণিজ্য নীতির ক্ষেত্রে বা আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কী করা উচিত? এখানে একটা বড় মানে ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। সার্ক তো এত বছর হলো, কিন্তু সার্ক আউটকামটা ইজ নাথিং ওয়ার্থ মেনশনিং। সার্ক আনফর্চুনেটলি, বিশেষ করে যে ইকোনমিক যে প্রসপেক্ট, যে ট্রেডের প্রসপেক্ট যেটা ছিল, যেটা আমরা ভেবেছিলাম যে সাউথ এশিয়া রিজিনাল ট্রেড মাত্র 5% অফ মানে ইন্টারন্যাশনাল, তাদের ইন্টারন্যাশনাল ট্রেডের মাত্র 5% রিজিনালি করে, এইটা আর বাড়লো না, এখনও ওই 5-6%-এর মধ্যেই আছে। আজকে কত 25-30 বছর হয়ে গেল। সো এইটাতে খুব একটা কিছু হচ্ছে। মেইন প্রবলেম হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া। পাকিস্তান এখন ওই যে MFN স্ট্যাটাসই দিতে চায় না ইন্ডিয়াকে। সো ওদের মধ্যে একটা এখনও দের ইজ নো অফিশিয়াল ট্রেড গোয়িং, আর যদিও আনঅফিশিয়ালি অনেক ট্রেড হচ্ছে থ্রু দুবাই, এবং এটা কস্ট টু দ্য কনজিউমার ইজ ভেরি হাই। বাট আরেকটা অল্টারনেটিভ হচ্ছে বিমস্টেক। এই যে আপনি যেটা বললেন, বিমস্টেক হচ্ছে, ইট ইনক্লুডস মিয়ানমার, ইনক্লুডস থাইল্যান্ড। সো এই রিজন, এটার অর্থনীতির সাইজটা কিন্তু ওটার চেয়ে বড়ো সার্কের চেয়ে, এবং এখানে আমার মনে হচ্ছে আমাদের কতগুলো এই কমপ্লিমেন্টারিটিটা একটু বেশি আছে কম্পেয়ার টু উইদিন দ্য সার্ক রিজন। সো এখানেও ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ আছে, তারপরে নেপাল নেই, মিয়ানমার, থাইল্যান্ড। সো এইটার পোটেনশিয়াল আমার মনে হচ্ছে সার্কের চেয়ে একটু বেশি। বাট সার্ককেও রিভাইভ করা যেতে পারে, প্রোভাইডেড পাকিস্তান আর ইন্ডিয়ার বাণিজ্য সম্পর্ক আরও যদি ওদের মানে পলিটিক্যাল ইয়েটা বাদ দিয়ে যদি ট্রেড করে, মানে ট্রেড মানে এখন তারা ট্রেড করছে থ্রু দুবাই, থ্রু শ্রীলঙ্কা, নানানভাবে। এটা যদি বাদ দিয়ে ওরা করতে পারে, তাহলে সার্ক মানে সাফটা, সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো আছে, ওটা আরেকটু ইয়ে হতে পারে আর কি। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনি। দর্শক, চ্যানেল ওয়ানের মুখোমুখি আজ ছিলেন ডক্টর জাহিদ সাত্তার। আমরা মূলত দেশের অর্থনীতির ক্ষেত্রে বৈদেশিক নীতিগত যেই জায়গাগুলো সেটি বিশ্লেষণ করছিলাম। আগামীতে আবার নতুন কোনো অতিথি নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন।